আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরুতে আমি যেটি বলবো, তোমরা সকলে প্রথমে তোমাদের যে আইডি, সেই আইডিটি লিখবে, লিখে তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে। আর আজকে যে টপিকগুলি পড়াবো, এই টপিকগুলি মনে রাখবে যে অনেক বোঝার বিষয় এবং ছোট্ট একটি ভুলের কারণে এখানে তুমি সব কিছু ঠিক লিখেও কিন্তু নাম্বার নাও পেতে পারো। তাই আমি সকলকে বলবো যে আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আমি আবারও বলছি, সব কিছু ঠিক লিখবে, জাস্ট ছোট্ট একটা ভুল করবে, তুমি কিন্তু শূন্যও পেতে পারো। ঠিক আছে? এই জন্য মনোযোগ দিয়ে শুনবে এবং যার যেখানে প্রশ্ন থাকবে সেগুলি অবশ্যই জিজ্ঞেস করবে। আর তোমাদের, হ্যাঁ আমিনুল, ভালো আছি। ঠিক আছে, তো যেটি বলছিলাম, বিষয়গুলি খুবই সূক্ষ্ম, এই জন্য খুবই ঠান্ডা মাথায় বিষয়গুলি বুঝতে হবে, বুঝে বুঝে কোশ্চেনগুলির উত্তর দিতে হবে। তো এই অষ্টম অধ্যায়ে যে কয়টি টপিক ইম্পর্টেন্ট, তার মধ্যে আজকে যে ক্রেনিয়াল নার্ভ বা করোটিক স্নায়ুগুলি পড়াবো, আমি তোমাদের যে বইটি, সেই বইটি দেখে পড়াবো এবং লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তোমাদের কাছে আবারও বলছি, বেলা 1:30 পূর্বেই তোমরা নিজ নিজ গ্রুপে তোমাদের নেম এবং আইডিটি লিখবে। তো অষ্টম অধ্যায়ের যে টপিকটি, সেই টপিকটি আমরা শুরু করি। হ্যাঁ, আমরা বলেছিলাম আজকে যেটি পড়াবো সেটি হচ্ছে করোটিক স্নায়ু। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে আমি সেগুলি ব্রিফিং দিয়ে দিব। হাফসাকে অনেকদিন পর দেখছি। হ্যাঁ, তো শুরু করি আজকে আমাদের যে নির্দিষ্ট টপিক করোটিক স্নায়ু, সেই করোটিক স্নায়ুগুলি। দেখো, করোটিক স্নায়ু, ঠিক আছে, মানুষের করোটিক স্নায়ু, তোমরা কমেন্টস বক্সে লিখো যে করোটিক স্নায়ু কাকে বলে। যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়, সেই স্নায়ুগুলোকেই বলা হচ্ছে কি করোটিক স্নায়ু। দেখো, যে সকল স্নায়ুগুলি জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়, দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়, সেগুলিকে বলা হয়। আমি যেটুকু দাগিয়ে দিচ্ছি সেইটুকুই পড়বে। যে সকল স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয় এবং বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়, সেগুলিকে বলা হয় করোটিক স্নায়ু। তোমরা লিখো, করোটিক স্নায়ু কোথা থেকে উৎপত্তি লাভ করে? মানুষের মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করবে এবং দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়, সেই অঙ্গগুলিকে বলা হচ্ছে করোটিক নার্ভ। আচ্ছা, মানুষের যে করোটিক নার্ভ যদি বলা হয় কত জোড়া, তো তোমরা দেখো, মানুষের করোটিক নার্ভ হচ্ছে 12 জোড়া। লিখো, মানুষের করোটিক স্নায়ু কত জোড়া? করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। লিখো, মানুষের করোটিক স্নায়ু কত জোড়া? সকলে লিখো, 12 জোড়া। আচ্ছা, করোটিক যে স্নায়ু তোমাদের যেটি বলছিলাম, এই বিষয়টুকু খেয়াল রাখো যে রোমান সংখ্যা দিয়ে সূচিত করতে হবে। অর্থাৎ তুমি যদি ইংরেজিতে এক, এরকম, এই যে দেখো 1 2 3, ঠিক আছে, বা 1 2 3 এইভাবে যদি তুমি লিখো, তাহলে সেটি কিন্তু ভুল হবে। ঠিক আছে, এই যে ইংরেজিতে 1 2 3 বা বাংলায় 1 2 3 এরকম যদি লিখো, সেটি ভুল হবে। তাহলে সেটি লিখতে হবে কিভাবে? এই যে এই রোমান শব্দ দ্বারা লিখতে হবে। আচ্ছা, জুবাইরকে আমি দেখতে পাচ্ছি, কে কে লিভ করছো আমি সেটাও আজকে লিখে রাখছি। হ্যাঁ, তো অনেকে শুধুমাত্র আইডি লিখে কিন্তু এখানে লিভ করছো, আমি এগুলো নোট করে রাখছি, তাদের আমি ফোন করে জিজ্ঞেস করব। তাহলে দেখো, রোমান সংখ্যা দিয়ে কি করতে হবে? সূচিত করতে হবে। এই জিনিসটা পরীক্ষায় যেন ভুল না হয়। যদি এটি ভুল হয় তাহলে কি হবে? তুমি মার্কস পাবা না। এরপরে লিখো, কাজের প্রকৃতির ভিত্তিতে করোটিক নার্ভকে 3 ভাগে ভাগ করা যায়। লিখো,
কাজের প্রকৃতির ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় লিখো, এখনই কমেন্টস বক্সে লিখো। কাজের প্রকৃতির ভিত্তিতে করোটিক নার্ভকে ভাগ করা যায় কয় ভাগে? 3 ভাগে। সবাই লিখো। কাজের উপর ভিত্তি করে করোটিক স্নায়ুকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটি হচ্ছে কি সংবেদী, দেখো একটি হচ্ছে কি সংবেদী, আরেকটি হলো চেষ্টীয়, আর একটা হলো কি মিশ্র। লিখো, কাজের প্রকৃতির উপর ভিত্তি করে করোটিক নার্ভকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সংবেদী, চেষ্টীয় এবং মিশ্র। এগুলি তোমরা একটু লিখো যে কাজের উপর ভিত্তি করে করোটিক নার্ভকে কয় ভাগে ভাগ করা যায়। সকলে লিখো 3 ভাগে। তো এখন আমরা জিনিসটি বোঝার চেষ্টা করি। এই 3টা যে ভাগ বললাম, এই 3টা ভাগ কি কি? হ্যাঁ, আচ্ছা দেখো, একটা যদি এটাকে আমি যদি ব্রেন ধরি, BRAIN, ব্রেন, ঠিক আছে, লেখাটা তোমরা একটু খেয়াল করো। এটি হচ্ছে কি ব্রেন। তো ব্রেন থেকে যদি উদ্দীপনাটা বহন করে বডির দিকে যায়, ঠিক আছে, উদ্দীপনাটা যদি বহন করে ব্রেন থেকে যদি বডির দিকে যায় বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি যায়, তাহলে সেটিকে বলা হচ্ছে চেষ্টীয় বা মোটর নার্ভ, ঠিক আছে। আর এটা যদি ব্রেন আমি ধরি আর এটাকে যদি বডি ধরি, তাহলে এটা হবে এই দুইটা জিনিস বোঝো। যে সকল করোটিক নার্ভগুলি বডি থেকে, 2 নম্বরটা দেখো, বডি থেকে যদি উদ্দীপনা বহন করে মস্তিষ্কর দিকে নিয়ে আসে, তখন সেই নার্ভগুলিকে বলা হয় সেন্সরি বা সংবেদী নার্ভ, ঠিক আছে। আর যদি ব্রেন থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে বডির বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি নিয়ে যায়, তখন সেটিকে বলা হয় মোটর বা চেষ্টীয় নার্ভ। আর যেটা হচ্ছে কি করে, 2 ধরনের কাজ করে। ব্রেন থেকে অঙ্গতে যাবে, আবার অঙ্গ থেকে কি হবে খেয়াল করো। যদি উদ্দীপনা 2 ধরনেরই হয়, অর্থাৎ এটা যদি মোটর নার্ভের মতোও কাজ করে, আবার যদি সেন্সরি নার্ভের মতোও কাজ করে, তখন সেটিকে বলা হচ্ছে মিক্সড। সেটিকে বলা হচ্ছে কি MIXED, মিক্সড। তাহলে এখন বলো যে তোমরা আবার কমেন্টস বক্সে লিখো। আচ্ছা, একজন ইসরাত জাহান সাইমা লিখছো কত পেজ? পেজ নাম্বার হচ্ছে 237, পেজ নাম্বার হচ্ছে 237, ঠিক আছে। তাহলে আবারও বলছি যে করোটিক নার্ভ কাকে বলে? যে নার্ভ বা যে স্নায়ুগুলি মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করবে এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গমন করবে এবং ওই অঙ্গগুলির কাজ নিয়ন্ত্রণ করবে, তাদেরকে বলা হয় করোটিক নার্ভ। এখন যদি বলা হয় করোটিক নার্ভ কত জোড়া? করোটিক নার্ভ সকলে লিখো, করোটিক নার্ভ 12 জোড়া। করোটিক নার্ভ কত জোড়া? 12 জোড়া। আচ্ছা, এরপর যদি বলা হয় এই 12 জোড়া করোটিক নার্ভকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কমেন্টস বক্সে সবাই লিখো, আমি দেখি কে কে উত্তর দিচ্ছ। মানুষের যদি বলা হয় করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া? করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। যদি বলা হয়, শুধু আমিনুল রিপ্লাই দিচ্ছে, নাফিসা রিপ্লাই দিচ্ছে, আখি রিপ্লাই দিয়েছে, তারপরে আফতাব হুসাইন রিপ্লাই দিয়েছে, প্রীতি শুধু আইডি না। আচ্ছা, নাফিসা শাহাদাত 98 আপনি লিখছেন 3 ভাগে। করোটিক নার্ভ যদি বলা হয় কত প্রকার? নাফিসা লিখো, করোটিক নার্ভ কত প্রকার? 3 প্রকার। যদি বলা হয় করোটিক নার্ভ কত জোড়া, তাহলে উত্তর হবে 12 জোড়া। আচ্ছা, নাতাশা রিপ্লাই দিয়েছে, ভেরি গুড। তাহলে সংবেদী স্নায়ু, এখানে দেখো সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু এবং মিশ্র স্নায়ু। তো আমি সংজ্ঞাগুলি একটু বলে দিই। সংবেদী স্নায়ু, যে স্নায়ুগুলি, সকলে মনোযোগ দিয়ে শোনো, যে স্নায়ুগুলি উদ্দীপনা বিভিন্ন অঙ্গ থেকে বহন করে মস্তিষ্কে নিয়ে আসে, তাদেরকে বলা হয় সংবেদী স্নায়ু বা সেন্সরি নার্ভ। চেষ্টীয় স্নায়ু, যে স্নায়ুগুলি
বিভিন্ন উদ্দীপনা ব্রেন থেকে বহন করে অঙ্গ প্রত্যঙ্গের দিকে নিয়ে যায় তাদেরকে বলা হয় চেষ্টীয় স্নায়ু। আর যে স্নায়ুগুলি মিশ্র অর্থাৎ সংবেদী এবং চেষ্টীয় উভয় ধরনের কাজ করে তাদেরকে বলা হয় মিশ্র স্নায়ু। আচ্ছা, এখন আমরা এই 12 জোড়া যে করোটিক নার্ভ রয়েছে সেই 12 জোড়া করোটিক নার্ভের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। তাহলে 12 জোড়া করোটিক নার্ভের এই যে চিত্রগুলো একটু দেখে নিই। দেখো, প্রত্যেকটা নার্ভই কিন্তু মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করেছে। আর তোমাদের আমি শুরুতেই বলেছি যখন নাম্বারিং করতে হবে এখানে কিন্তু দেখো সব রোমান হরফ ব্যবহার করা হয়েছে, রোমান সংখ্যা। হ্যাঁ, এখানে কি ব্যবহার করা হয়েছে? রোমান যে সিরিয়াল সেগুলি, অর্থাৎ এই যে দেখো এখানে কিন্তু ইংরেজিতে 1, 2, 3 এগুলি ব্যবহার করা হয়নি। পরীক্ষার সময় অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা মূল যে আলোচনা আমাদের সেই আলোচনায় চলে যাই। এটি পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তো প্রথম যেটা দেখো, প্রথম যে করোটিক নার্ভ সেটি হচ্ছে কি অলফ্যাক্টরি। প্রথম করোটিক যে স্নায়ু সেটির নাম হচ্ছে কি অলফ্যাক্টরি। লিখো, 1 নম্বর করোটিক নার্ভের নাম কি? অলফ্যাক্টরি। এবং এটি উৎপত্তি লাভ করে কোথায়? অগ্রমস্তিষ্ক যেটা, সেই অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে। আমরা মস্তিষ্ক পড়েছিলাম অগ্র, মধ্য এবং পশ্চাৎ, ঠিক আছে? তো অগ্র মস্তিষ্কের যে অঙ্কীয় দেশ সেখান থেকে উৎপত্তি লাভ করে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস অনেকদিন পরে ক্লাসে পেলাম। তো আমি যে আপনাকে কোশ্চেন করব সেই কোশ্চেনের উত্তরগুলি লিখবেন। আমি দেখতেছি কারা এখান থেকে লিভ করছে। হ্যাঁ, তো কি বললাম যে 1 নম্বর করোটিক নার্ভের নাম কি? সবাই লিখো। আচ্ছা, নাফিসা শাহাদাত রিপ্লাই দিয়ে দিছে অলফ্যাক্টরি, ভেরি গুড, ঠিক আছে। AL একটা হবে। হ্যাঁ, আচ্ছা এইবার দেখি, দেখো এটার কাজ কি। আমাদের যে নাক রয়েছে, হ্যাঁ, নাকের ভিতরের অংশে যে মিউকাস ঝিল্লি রয়েছে সেখানে এটি অবস্থান করে। মুন রিপ্লাই দিয়েছে। তো কি বললাম, নাকের ভিতরে যে মিউকাস ঝিল্লি রয়েছে সেখানে কি করে? বিস্তার লাভ করে, অর্থাৎ এই জায়গাগুলিতে এই করোটিক নার্ভগুলি অবস্থান করে। মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করে এটি কোথায় চলে আসছেন? নাকের ভিতরে যে মিউকাস ঝিল্লি সেই জায়গায়। আমিনুল রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড। আচ্ছা, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে সংবেদী, অর্থাৎ এটি নাক থেকে আমরা যে গন্ধটা পাই না, এই গন্ধর যে অনুভূতি নাক থেকে বহন করে নিয়ে যাচ্ছে কোথায়? ব্রেনে। তাহলে এটি হলো সংবেদী প্রকৃতি। তা আমি কি বলেছিলাম, যদি উদ্দীপনা অঙ্গ থেকে বহন করে মস্তিষ্কে নিয়ে যায় সেই নার্ভকে বলা হয় সংবেদী, ঠিক আছে? তাহলে এটি যেহেতু অঙ্গ, অর্থাৎ নাক থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, তাহলে এটি হবে একটি সংবেদী ক্রেনিয়াল নার্ভ। আর কাজ কি? আমি শুরুতেই বলেছিলাম ঘ্রাণ অনুভূতি, অর্থাৎ আমরা যে গন্ধর অনুভূতিটা, সেই গন্ধর অনুভূতিটা নাক থেকে মস্তিষ্কে প্রেরণ করে নিয়ে যাওয়ার কাজটা করে কে? অলফ্যাক্টরি কি নার্ভ। তাহলে সবাই আবারও লিখো যে অলফ্যাক্টরি নার্ভের প্রকৃতি কেমন? এখানে দেখে দেখে লিখো সবাই। অলফ্যাক্টরি নার্ভের প্রকৃতি কেমন? সংবেদী নাকি মোটর? দেখে যে লিখো। আমি এখন রেখে রাখলাম, তোমরা লিখো সংবেদী নাকি চেষ্টীয়। 1 নম্বর করোটিক স্নায়ু কোন প্রকৃতির? লিখো, আমি আসি। আচ্ছা, এখন কোশ্চেন কিভাবে আসতে পারে একটু বলে দিই। যদি নাকের ছবি দেওয়া হয়, ভেরি গুড, অনেকে রিপ্লাই দিচ্ছ। যদি নাকের একটি ছবি দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় এই উদ্দীপকের অঙ্গটিতে কত নাম্বার করোটিক স্নায়ু অবস্থান করে, তাহলে এখানে কয় নাম্বার হবে? লিখো। নাকের যদি চিত্র উদ্দীপকে দেওয়া থাকে, দিয়ে যদি বলা হয় নাকে কত নাম্বার করোটিক স্নায়ু অবস্থান করে, তাহলে তোমরা কি লিখবে? কত নাম্বার? লিখো। আচ্ছা, 1 নাম্বার। এখন আমরা 2 নাম্বারটায় যাই। দেখো, 2 নাম্বার যে করোটিক স্নায়ু সেটির নাম কি? সবাই লিখো, অপটিক।
2 নম্বর করোটিক স্নায়ুর নাম কি লিখো। ভেরি গুড, আজকে অনেকেই অ্যাটেন্ড করছো, খুব ভালো লাগছে। আমি চাই প্রত্যেক দিন আমরা এইভাবে তথ্য বিনিময়ের মাধ্যমে ক্লাসটি শিখব। তোমরা লিখো 2 নম্বর করোটিক নার্ভের নাম কি। 2 নম্বর করোটিক নার্ভের অপটিক। নাফিসা সবার আগে রিপ্লাই দিছে, ভেরি গুড। আচ্ছা, এটিও দেখো কোথা থেকে উৎপত্তি লাভ করে। এটিও উৎপত্তি লাভ করে অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে। এটিও অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপত্তি লাভ করে। আচ্ছা, এবার দেখো চোখের রেটিনা, এটা কোথায় বিস্তার লাভ করে। চোখের রেটিনায়। আমরা জানি চোখের রেটিনায় কি হয়, কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। যারা বুঝো না তারা আমার ইউটিউবে গিয়ে ক্লাসটি দেখে নেবে। তাহলে 2 নম্বর করোটিক নার্ভ কোথায় বিস্তার লাভ করে লিখো। 2 নম্বর করোটিক নার্ভ কোথায় বিস্তার লাভ করে, চোখের রেটিনায়। আর রেটিনায় কি হয়, বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। আমরা কোনো বস্তু যে দেখি সেই বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় রেটিনায়, এবং এই যে রেটিনায় বস্তুর প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্বটা রেটিনা থেকে বহন করে নিয়ে যায় চোখে। তাহলে 2 নম্বর করোটিক স্নায়ু রেটিনা থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যায় কোথায়, মস্তিষ্কে। এখন আমি বলবো এটার প্রকৃতি কি, সবাই লিখো। 2 নম্বর যে করোটিক স্নায়ুর প্রকৃতি সেটি কি সংবেদী নাকি চেষ্টীয়, সবাই লিখো। মোটর নাকি সেন্সরি। 2 নম্বর করোটিক স্নায়ু কী করে, অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে যায়। তাহলে এটি কি সংবেদী প্রকৃতির নাকি চেষ্টীয়, অর্থাৎ এটা কি সেন্সরি নাকি মোটর, সবাই লিখো। আমি এটা দেখব, এরপরে আমি উত্তরটা বলবো। দেখি কে আগে উত্তর দিতে পারে। 2 নম্বর করোটিক স্নায়ুর প্রকৃতি কেমন। নাফিসা আবারও ফার্স্ট হয়েছে, ঠিক আছে, সংবেদী, ভেরি গুড। যেহেতু অঙ্গ থেকে যদি উদ্দীপনা, আফতাব হুসাইন না, এটা মোটর না, অঙ্গ থেকে যদি উদ্দীপনা বহন করে মস্তিষ্কে যায় সেটি হবে সংবেদী। আর যদি মস্তিষ্ক থেকে উদ্দীপনা বহন করে অঙ্গের দিকে যায় সেটি হবে মোটর। তাহলে যেহেতু চোখ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে যাচ্ছে, অর্থাৎ অঙ্গ থেকে ব্রেনের দিকে যদি যায় তাহলে সেটি হবে, দেখো এই যে সংবেদী। তাহলে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানোর কাজ হচ্ছে কি, অপটিক নার্ভের কাজ। অপটিক নার্ভের কাজ হচ্ছে কি, দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করাই হচ্ছে 2 নম্বর করোটিক স্নায়ুর কাজ। আচ্ছা, এখানে খেয়াল করো 2 নম্বর করোটিক নার্ভ কোথায় পাওয়া যায়, দেখো চোখ, মাথার ভিতরে রাখো। 2 নম্বর করোটিক নার্ভ কোথায় পাওয়া যায়, চোখে। এখন আমরা যাই 3 নম্বর, দেখো অকুলো মোটর। এটিও অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপত্তি লাভ করে। আচ্ছা, এইবার আমি বলবো না, নিজের যে সাধারণ বুদ্ধি সেই বুদ্ধি থেকে লিখতে হবে। 3 নম্বর যে করোটিক নার্ভ সেটি মোটর প্রকৃতির নাকি সেন্সরি প্রকৃতির, কে লিখতে পারবে। 3 নম্বর করোটিক নার্ভ সংবেদী প্রকৃতির নাকি চেষ্টীয়, মোটর প্রকৃতির নাকি সেন্সরি প্রকৃতির, কে লিখতে পারে। দেখি এটা কে আগে রিপ্লাই দেয়। 3 নম্বর করোটিক নার্ভ এটি কি মোটর প্রকৃতির নাকি, আচ্ছা আফতাব ভেরি গুড, মোটর লিখছেন। জুবায়েদ না, এখানে আমি বললাম যে আমি একটু বুদ্ধি দেখব, এখানে তো লেখাই আছে মোটর, ঠিক আছে, মোটর মেবি, হ্যাঁ নাফিসা মোটর, ঠিক আছে, এখানে নামের মধ্যেই কিন্তু বলা আছে এটি মোটর। এটিও অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে উৎপত্তি লাভ করবে। আচ্ছা, অক্ষি গোলকের পেশি বিস্তার লাভ করছে কোথায়, দেখো অক্ষি মানে কি, সবাই লিখো। অক্ষি গোলকের পেশি, তো অক্ষি মানে কি সবাই একটু লিখো তো, অক্ষির বাংলা কি, অক্ষি মানে কি লিখো। আমি দেখতেছি কে কে লিখে, 2 জন কিন্তু লিপ করছে, 3 জন লিপ করছেন। অক্ষি গোলকের পেশি, অক্ষি শব্দের অর্থ কি, অক্ষি শব্দের অর্থ কি, চোখ। আবার নাফিস আগে লিখছে, তাহলে চোখের যে পেশিগুলি রয়েছে, হ্যাঁ জুবাইদ লিখছে, আমিনুল লিখছে, চোখের যে পেশি, হ্যাঁ আফতাব লিখছেন চোখ, হ্যাঁ তাহলে চোখের পেশিতে থাকবে। তারপরে ঊর্ধ্ব নেত্রপল্লব, ওই যে চোখের উপরের যে নেত্র, চোখের যে পাতা সেখানে থাকবে। তারপরে পিউপিল যে সংকোচনকারী সেই পেশিগুলিতে থাকবে। তো তোমাদের আমি বলে দিচ্ছি
যে যদি এতগুলি তোমার মনে না থাকে তুমি একটাই লিখবে, সঠিক লিখবে, কিন্তু একাধিক লিখতে গিয়ে ভুল লেখার দরকার নাই। তাহলে চোখের সাথে কিন্তু আমরা সম্পর্কিত নার্ভ আরও একটি পেলাম। খেয়াল করো, চোখের সাথে সম্পর্কিত নার্ভ কিন্তু আমি আরও একটি পেলাম। তাহলে মোটর আমি শুরুতেই কিন্তু বলছিলাম, এই যে দেখো এটি কিন্তু মোটর প্রকৃতির বা সংবেদী প্রকৃতির। আর কাজ হচ্ছে কি, অক্ষি গোলকের সঞ্চালন, অর্থাৎ চোখের যে গোলকটা আছে তার হচ্ছে সঞ্চালন করে, অর্থাৎ চোখের যে মণিগুলি বা চোখটা বিভিন্ন দিকে মুভমেন্ট করে সেই কাজটাই সাহায্য করে। এরপর আমরা 4 নম্বরটায় যাই, ট্রক্লিয়ার। 4 নম্বরটির নাম কি দেখো, ট্রক্লিয়ার। এইবার একটু পার্থক্য আছে, মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করবে কোথায়? মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করবে। আচ্ছা, তাহলে যদি বলা হয় এটি কোথায় উৎপত্তি লাভ করছে, দেখো তো এটি কোথায় পাওয়া যায়? 4 নম্বর যে করোটিক নার্ভ সেটি কোথায় পাওয়া যায়? তোমরা সবাই লিখো, 4 নম্বর করোটিক নার্ভ কোথায় পাওয়া যায়? চোখের সুপিরিয়র অবলিক পেশি। 4 নম্বর করোটিক নার্ভ কোথায় পাওয়া যায়? চোখের সুপিরিয়র অবলিক যে পেশি রয়েছে সেই পেশিতে। ঠিক আছে, সুপিরিয়র যে বসেন একটু, চোখের সুপিরিয়র অবলিক যে পেশি রয়েছে সেই পেশিতে। দেখো এই যে আমাদের চোখ, ঠিক আছে, আমাদের এটি হলো চোখ। তাহলে চোখের ভিতরে বিভিন্ন ধরনের পেশি থাকে এবং এই পেশিগুলি চোখকে বিভিন্ন দিকে মুভমেন্টে কিন্তু সাহায্য করে। দেখো পেজ নম্বর 245, চোখে যে পেশিগুলি, এই পেশিগুলির কারণেই আমরা চোখ কিন্তু বিভিন্ন দিকে ঘোরাতে পারি। পাশের চিত্রটি দেখো, বাম পাশের চিত্রটি, সেখানে চোখ ডানে বামে উপরে নিচে কিন্তু ঘুরিয়ে দেখানো হয়েছে। তাহলে এই যে সুপিরিয়র অবলিক পেশি, অর্থাৎ চোখের উপরের অংশে যে পেশিগুলি থাকে সেই পেশিগুলিতে এদের কি পাওয়া যায়। তাহলে কি বললাম, চোখের সুপিরিয়র অবলিক যে পেশি সেই পেশিতে পাওয়া যায় এবং চোখ কিন্তু আমি আমার ইচ্ছা মতো ঘোরাতে পারছি। তাহলে এটি হবে কি চেষ্টীয় প্রকৃতির। ঠিক আছে, মস্তিষ্ক থেকে উদ্দীপনা যদি অঙ্গের দিকে বহন করে নিয়ে আসে তখন সেই নার্ভগুলিকে বলা হয় চেষ্টীয় পেশি। তাহলে এই চেষ্টীয় পেশি কাকে বলে আশা করি বুঝেছ, অক্ষিগোলকের সঞ্চালন। তাহলে এইটার কাজ কি? ট্রক্লিয়ার পেশির কাজ কোথায়? কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। আগেরটার মতোই কাজ, কিন্তু প্রকৃতিও কিন্তু দুটোই চেষ্টীয়। তো তোমরা লিখো 4 নম্বর যে করোটিক নার্ভ, এই 4 নম্বর করোটিক নার্ভের প্রকৃতিগুলি লিখো এবং আমি 1 থেকে যে 4টি করোটিক নার্ভ পড়ালাম এই 4টি করোটিক নার্ভের নাম তোমরা লিখো, তারপরে আমি আবার তোমাদের পড়াবো। আচ্ছা, মামুন করতে ক্লাসে প্রেজেন্ট দিচ্ছে না, দেখা যাচ্ছে অন্য জায়গায় প্রেজেন্ট দিচ্ছে না, এগুলো অ্যাবসেন্ট থেকে যাচ্ছে। ওকে, আমি আজকেও নক করছি, ফেসবুকে আপনার রিপ্লাই আসে এগুলো বলবো। ওটার দিকে স্যার ক্লাস হয় টাইমটা সামনে ওটা দর্শে ওটা দিকে আসছে এটা সব সময় জিজ্ঞেস করি ক্লাস করা না, অনলাইনে ক্লাস করা হয় আমি করি, আমি তো কই তো করতে দেখি। আপনারা একটু সাথ দিয়ে। জি জি অবশ্যই, আমাদের তো বলা বলি আপনাদের তো বলে আগস্টে তো সরকারি দিছে, এবার কি জানি বাকিটা ক্লাস হয় না, এমনি তো পড়ালেখা হইতেছে না। হ্যাঁ, দেখা যাবে যে লাইভে আছে ওরা আপনার কথা শুনছে। আচ্ছা, তাহলে কি বললাম, অ্যাবডুসেন্স। ঠিক আছে, অ্যাবডুসেন্স। আমরা এখন ট্রাইজেমিনাল, এটা খেয়াল করো, ট্রাইজেমিনাল। ট্রাই মানে কত, সবাই লিখো, ট্রাইজেমিনাল। সবাই লিখো তো, ট্রাই মানে কত, ট্রাই মানে কত, সবাই লিখো। ট্রাই মানে কি 5 না 6? আচ্ছা, আফতাব ভেরি গুড, 3। সামিয়া জামান মুন লিখছেন 3। তাহলে ট্রাইজেমিনাল এটি উৎপত্তি লাভ করছে, দেখেন মেডুলা অবলাঙ্গাটার অগ্রপার্শ্ব দেশ থেকে উৎপত্তি হয়। এখানে শাখা কয়টি দেখেন, ট্রাইজেমিনালের শাখা থাকবে কয়টি? 3টি। দেখেন ট্রাইজেমিনালের শাখা কয়টি? 3টি। একটি হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তাহলে যেটা অপথ্যালমিক এটি অক্ষিপল্লব, তারপরে নাকের যে মিউকাস সেখানে থাকবে,
তারপরে অক্ষিপল্লব আর ম্যাক্সিলা। ম্যাক্সিলা তো আমরা জানি উপরে যে চোয়াল, সেই উপরের চোয়ালের অংশে থাকবে। তাহলে ম্যাক্সিলারি, অক্ষিপল্লব ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালে থাকবে। আপনি যদি এতগুলি মনে না রাখতে পারেন, জাস্ট একটা শাখা, একটা অংশের নাম বলেন। অপথ্যালমিক, এখানে আপনি লিখে দেন অক্ষিপল্লব, ঠিক আছে। ম্যাক্সিলারি, যদি এত কিছু মনে নাও থাকে লিখে দেন অক্ষিপল্লব, ওই আগেরটার সাথে মিল রেখে। আর ম্যান্ডিবুলার, মুখবিবরের অঙ্কীয় দেশের পেশিতে থাকে। তাহলে এখানে যেটা অপথ্যালমিক সেটি কাজ করছে সংবেদী হিসেবে, ম্যাক্সিলারি সেটিও কাজ করছে সংবেদী হিসেবে, এবং ম্যান্ডিবুলার যেটি সেটি কাজ করছে মিশ্র হিসেবে। তাহলে কাজ কি? সংশ্লিষ্ট অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করছে। যেহেতু যেটা সংবেদী, যে শাখাটি সংবেদী হিসেবে কাজ করবে, তারা কি করবে? অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে প্রেরণ করবে। আর যেটি মিশ্র হিসেবে, অর্থাৎ ম্যান্ডিবুলার যে শাখা, সেটি মিশ্র হিসেবে কাজ করছে, তারা দুই ধরনেরই কাজ করবে, অর্থাৎ এটি সংবেদ হিসেবেও কাজ করবে, মিশ্র হিসেবেও কাজ করবে। এখন দেখি আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অ্যাবডুসেন্স। 6 নম্বর করোটিক নার্ভের নাম কি? সবাই লিখো। 6 নম্বর করোটিক নার্ভের নাম সবাই লিখো, অ্যাবডুসেন্স। 6 নম্বর করোটিক নার্ভের, আচ্ছা এখানে লিখছেন নাতাশা সরকার, আনুষা। স্যার এই চার্টটা কি পড়তে হবে? এটা হচ্ছে ফরজ পড়া, হ্যাঁ, এই চার্ট পড়া হচ্ছে ফরজ, বুঝছেন? হ্যাঁ, অ্যাবডুসেন্স সবাই লিখছেন। অ্যাবডুসেন্স এটিও মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করবে। আচ্ছা, বহিরেকটাস নামের চক্ষুপেশি, তাহলে এটা একটু লিখেন, বহিরেকটাস নামক চোখের পেশি। তাহলে এখানে দেখেন তো চোখের সাথে সংশ্লিষ্ট পেশি কয়টা পেলেন? চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি? একটু লিখেন। চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি পেলেন? লিখেন। প্রথমটা দেখেন, অপটিক পেলেন, অকুলোমোটর পেলেন, ট্রক্লিয়ার পেলেন, ট্রাইজেমিনাল পেলেন এবং অ্যাবডুসেন্স পেলেন। তাহলে দেখেন 1, 2, 3, 4, 5টি চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি? লিখেন। 4টি না 5টি? ভালো করে দেখেন। অলফ্যাক্টরি রেটিনা, এটা চোখ, অকুলোমোটর চোখ, ট্রক্লিয়ার চোখ, ট্রাইজেমিনাল ওই যে অক্ষিপল্লব চোখের সাথে সম্পর্ক আছে। 4 অ্যাবডুসেন্স বহিরেকটাস নামের চক্ষুপেশি, এটিও। তাহলে মোট কয়টি? 5টি। সবাই লিখেন। এখন কিভাবে কোশ্চেন আসবে শোনেন। উদ্দীপকের মধ্যে একটি চোখের চিত্র দেয়া থাকবে, উদ্দীপকের মধ্যে একটি চোখের চিত্র দেয়া থাকবে, দিয়ে এমন বলতে পারে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই যে উদ্দীপকে সাপোজ এইটি দেয়া থাকবে, এই চিত্রটা দেয়া থাকবে, দিয়ে 3 নম্বর যে কোশ্চেন সেখানে বলবে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকো। তখন কিন্তু এই যে এই চিত্রটা আঁকতে হবে। উদ্দীপকে উল্লেখিত যদি বলে লম্বচ্ছেদের চিত্র আঁকো, তাহলে কিন্তু আঁকতে হবে এই চিত্র। এটা হচ্ছে গ নাম্বারে আসবে। আর ঘ নাম্বারে কি বলবে যে উদ্দীপকের অঙ্গটির সাথে সংশ্লিষ্ট করোটিক স্নায়ুর নাম এবং তাদের কাজ বিশ্লেষণ করো। আশা করি বুঝেছেন। উদ্দীপকের উল্লেখিত অঙ্গটির সাথে সংশ্লিষ্ট করোটিক স্নায়ুসমূহের নাম, তাদের প্রকৃতি এবং কাজ বিশ্লেষণ করো। আশা করি বুঝেছেন। সিম্পল একটা চোখের চিত্র দিবে, দিয়ে গ নম্বরে বলবে কি উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকুন। অর্থাৎ চোখের একটি লম্বচ্ছেদের চিত্র আঁকতে হবে এবং বিভিন্ন অংশের নাম লিখতে হবে, তার জন্য নাম্বার থাকবে 3। আর এই চোখের সাথে সংশ্লিষ্ট যে করোটিক স্নায়ুগুলি, সেই করোটিক স্নায়ুগুলির
নাম লিখতে হবে, সেটা কোন প্রকৃতির লিখতে হবে, চোখের কোন অংশে বিস্তার করেছে সেটি লিখতে হবে এবং তার কাজ লিখতে হবে। আশা করি এবার বুঝেছেন। এখন যদি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে আপনারা পারবেন? রিপ্লাই দেন ইয়েস অর নো। পরীক্ষায় যদি চোখের চিহ্নিত চিত্র আঁকতে বলে আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পারবেন নাকি পারবেন না? ইয়েস অর নো লিখেন। আচ্ছা, নাতাশা লিখছে পরীক্ষায় আসলে পারবে না, লিখছে নো স্যার। তো ইয়েস স্যার কে কে বলেন? পরীক্ষায় যদি আসে পারবেন কে কে বলেন? আচ্ছা, আমরা এখন পরেরটায় যাই। এখন যেটি যাব সেটি হচ্ছে ফেসিয়াল। দেখেন, এখন যেটি দেখছি সেটি হচ্ছে কি ফেসিয়াল টিস্যু। এটি তো আমরা মুখমণ্ডলে ব্যবহার করি, তাই না? তাহলে এটি দিয়ে মনে রাখবেন, ফেসিয়াল টিস্যু মানে বিস্তার মুখমণ্ডলেই থাকবে। তো এটি দেখি, ফেসিয়াল যে টিস্যু সেই টিস্যু হচ্ছে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করবে এবং এখানে কোথায় বিস্তার লাভ করবে দেখেন, মুখবিবরের ছাদ। আমরা যে মুখের ভিতরের যে তালু প্যালেট সেখানে থাকবে, তারপরে মুখবিবরের মধ্যে থাকবে, তারপর নিচে যে চোয়াল সেখানে থাকবে। আপনি যে কোনো একটা লিখেন, কিন্তু দুইটা লিখতে গিয়ে ভুল লেখার দরকার নাই। আমি আবারও বলছি, বেশি লিখতে গিয়ে ভুল লিখবেন না, অল্প লিখেন, সঠিক লিখেন। তো প্রকৃতি কি দেখি, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির, অর্থাৎ এটি সংবেদী স্নায়ু হিসেবেও কাজ করে, আবার মোটর স্নায়ু হিসেবেও কাজ করে। ঠিক আছে, এটি হচ্ছে মিশ্র প্রকৃতির। তো কাজ কি দেখি, যেহেতু মুখবিবরের মধ্যে থাকছে তাহলে স্বাদ গ্রহণ এদের একটি অন্যতম কাজ। ঠিক আছে, তাহলে কি যে ফেসিয়াল টিস্যুর গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কি স্বাদ গ্রহণ। ঠিক আছে। আচ্ছা, আমি আবারও বলছি, অনেক সময় কি করবে শোনেন, নামগুলি অবশ্যই সিরিয়ালি মুখস্থ করবেন। আজকে সবার হোমওয়ার্ক থাকবে কি শোনেন, আজকে সবার হোমওয়ার্ক থাকবে এই 4টি 238 নম্বর পেজের 4টি সুন্দর করে খাতায় লিখবেন। মানে এই 4টি জাস্ট লিখবেন, লিখে আমাকে ছবি তুলে পাঠাবেন এবং প্রথম 6টা মুখস্থ করবেন ডিটেল। তো আরও কিভাবে কোশ্চেন আসতে পারে, যে বলে দিবে একটা মস্তিষ্কর চিত্র দেওয়া থাকবে। ঠিক আছে, মস্তিষ্কর চিত্র দিয়ে বলবে যে এ চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা করো। তারপরে লিখবে যে 7, 8, 9, 10 বা 2, 4, 7 নম্বর করোটিক স্নায়ুর নাম, প্রকৃতি, বিস্তার ও কাজ লিখো। এরকম কিন্তু আসতে পারে। তাহলে এই নামগুলি অবশ্যই সিরিয়াল ওয়াইজ পড়তে হবে, অর্থাৎ অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল। ঠিক আছে, এই যে নামগুলো অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস, তারপরে কি স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল, এই যে নামগুলি, এই নামগুলি কিন্তু সিরিয়াল ওয়াইজ পড়তে হবে। আপনি যদি আগে পরে পড়েন তাহলে কিন্তু হবে না। যেমন 10 নম্বর করোটিক স্নায়ুর নাম লিখেন, বা এমসিকিউ দিয়ে দিল 10 নম্বর করোটিক স্নায়ুর নাম কি, আপনি যদি সিরিয়াল ওয়াইজ না পড়েন তাহলে কিন্তু পারবেন না। 10 নম্বর করোটিক স্নায়ুর নাম হচ্ছে ভ্যাগাস। ঠিক আছে, তাহলে এইগুলি মাথায় রাখতে হবে। অডিটরি, এরপরে একটি পড়ায়, সেটি হচ্ছে কি অডিটরি ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি। আপনার উপরেরটা পড়ার দরকার নাই, সরাসরি 8 নম্বর করোটিক স্নায়ুর নাম হচ্ছে অডিটরি। এটির উৎপত্তি হচ্ছে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ। তাহলে অডিটরি, এই যে অডিটোরিয়াম, আমরা গান শুনতে যাই অডিটোরিয়ামে, তাই না? তাহলে অডিটরি দিয়ে মনে রাখবেন এটা অন্তঃকর্ণের সাথে সংশ্লিষ্ট। তো আমি এখন বলবো না এটা প্রকৃতির কেমন, অর্থাৎ আমাদের যে শ্রবণ অনুভূতি, এই শ্রবণ অনুভূতি অন্তঃকর্ণ থেকে বহন করে মস্তিষ্কে নিয়ে যায়। সবাই মনোযোগ দিয়ে শুনেন, অডিটরি নার্ভ অন্তঃকর্ণ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে যায়। এখন আমার কোশ্চেন, এটি অন্তঃকর্ণ থেকে উদ্দীপনা যদি মস্তিষ্কে বহন করে নিয়ে যায় তাহলে এটির প্রকৃতি কি, সংবেদী নাকি মোটর? লিখেন সবাই। স্নায়ু উদ্দীপনা অন্তঃকর্ণ থেকে বহন করে নিয়ে যায় ব্রেনে, তাহলে এটি কি সেন্সরি হবে নাকি মোটর? আচ্ছা, এখানে আমিনুর লিখছেন সেন্সরি, আফতাব লিখছেন সেন্সরি, আর একটু পরে আমি রিপ্লাইটা দিব। তারপরে নাতাশা লিখছেন সেন্সরি। দেখি আর কয়েকজন রিপ্লাই দেন। অঙ্গ থেকে যেহেতু উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে
সেহেতু এটি সেন্সরি। আপনারা যারা সেন্সরি লিখছেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন। তার মানে পড়াটা আপনারা বুঝছেন। তো কানের কি কাজ কে কে বলতে পারবেন? লিখেন তো, কানের একটি কাজ লিখেন। গতকালকে পড়ানো হয়েছিল কানের কাজ কি, এটা কে পারবেন না? কানের কাজ কি? কানের কাজ হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। অডিটরি নার্ভের কাজ কি? লিখেন, শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। এরপর আমরা যেটা 9 নম্বর যে করোটিক নার্ভ সেটি পড়ব। 9 নম্বর করোটিক নার্ভের নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। গ্লোসোফ্যারিঞ্জিয়াল, তাহলে গ্লোসোর শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, ঠিক আছে। ফ্যারিংস শব্দ থেকে আসছে ফ্যারিঞ্জিয়াল। তাহলে এখানে কোথায় কোথায় এটা বিস্তার লাভ করতে পারে দেখেন। আমিনুল লিখছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা, ভেরি গুড। তাহলে গ্লোসো শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। এই বসো, ক্লাসটা নিয়ে নি, ক্লাসটা শেষ করিনি, পরে কথা বলছি। না না না, লাইভ আছে সব, সবাই ওই রুমে বসো। তাহলে কি বললাম? গ্লোসোফ্যারিঞ্জিয়াল। গ্লোসো শব্দের অর্থ হচ্ছে জিহ্বা, আর ফ্যারিঞ্জিয়াল যে শব্দটা আসছে ফ্যারিংস থেকে। তাহলে এই দুইটা জায়গায় থাকবে, দেখো, জিহ্বা এবং গলবিলের মিউকাস পর্দায় থাকবে। গ্লোসো শব্দের অর্থ কি সবাই লিখো। আচ্ছা, ইয়াসির অনিক আইডি 83 আপনি লিখেন গ্লোসো শব্দের অর্থ কি বললাম? গ্লোসো শব্দের অর্থ জিহ্বা, লিখেন। গ্লোসো শব্দের অর্থ হচ্ছে, বা গ্লোসা শব্দের অর্থ জিহ্বা, আর ফ্যারিং শব্দের অর্থ হচ্ছে কি? গলবিল, এটা লিখেন। তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এটা কোথায় থাকবে? জিহ্বাতে বিস্তার লাভ করবে আর গলবিলে বিস্তার লাভ করবে। এটি হচ্ছে মিশ্র প্রকৃতির। তাহলে জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ স্বাদ গ্রহণ করা এবং গলবিলের সঞ্চালন করা। জিহ্বার কাজ লিখেন, স্বাদ গ্রহণ করা, জিহ্বা এবং গলবিলের সঞ্চালন করাই হচ্ছে কি গ্লোসোফ্যারিঞ্জিয়ালের কাজ। এবার একটু শুনে নেন 10 নম্বর যে করোটিক স্নায়ু, এই 10 নম্বর করোটিক স্নায়ু হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা আকারের করোটিক নার্ভ। 10 নম্বর করোটিক নার্ভ হচ্ছে কি সবথেকে বড় আকারের করোটিক নার্ভ। লিখেন, বৃহত্তম করোটিক নার্ভের নাম কি? সবাই লিখেন, বৃহত্তম করোটিক নার্ভের নাম কি? লিখেন। 10 নম্বর যে ভ্যাগাস, বৃহত্তম করোটিক নার্ভের নাম কি? সবাই লিখেন, ভ্যাগাস। এটি উৎপত্তি লাভ করছে মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে। আচ্ছা, এই যে ভ্যাগাস যে নার্ভ বললাম, এই ভ্যাগাস নার্ভের কতগুলি শাখা রয়েছে দেখেন। প্রথমটার নাম হচ্ছে ল্যারিঞ্জিয়াল। তাহলে এটি ল্যারিংস থেকে আসছে ল্যারিঞ্জিয়াল, এটি যাবে ষড়যন্ত্রে। তাহলে কার্ডিয়াক কোথায় যাবে? কার্ডিওলজি, কার্ডিয়াক। তাহলে এই শাখাটা কোথায় যাবে? লিখেন, জুবাইর লিখেন। ভ্যাগাসের যে কার্ডিয়াক শাখা, সেই শাখাটা কোথায় যাবে? কার্ডিয়া শব্দটির অর্থ কি? কার্ডিয়া শব্দটির অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে কার্ডিয়াক যে শাখা সেটি যাবে হার্টে। গ্যাস্ট্রিক নামক যে শাখা সেটি যাবে পাকস্থলীতে। আর পালমোনারি শব্দের অর্থ হচ্ছে ফুসফুস, তাহলে কি সেটি যাবে ফুসফুসে। এখন কি এই যে ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস, এই অঙ্গগুলোর কাজ নিয়ন্ত্রণ করা। ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং ফুসফুস, এই সংশ্লিষ্ট অঙ্গগুলির কাজ নিয়ন্ত্রণ করে কে? ভ্যাগাস নার্ভ। 10 নম্বর করোটিক নার্ভ নিয়ন্ত্রণ করে কি? ষড়যন্ত্র, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং ফুসফুসের কাজ। এখন 11 নম্বর যে করোটিক নার্ভ সেটির নাম কি? স্পাইনাল অ্যাক্সেসরি। আবার এখানে শুধু লিখছে অ্যাক্সেসরি। তো এটিও মেডুলা অবলঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করবে, বিস্তার লাভ করবে গলবিল, ষড়যন্ত্র, গ্রীবা এবং কাঁধ। এটি হচ্ছে চেষ্টীয় কেন? কারণ মস্তিষ্ক থেকে উদ্দীপনা বহন করে এই সংশ্লিষ্ট অঙ্গগুলিতে আসবে। তাহলে মাথা এবং কাঁধের
সঞ্চালন নিয়ন্ত্রণ করাই হচ্ছে এদের কাজ। এখন দেখি সর্বশেষ যেটা হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল, হাইপো শব্দের অর্থ কি? নিচে। আর গ্লোসা শব্দের অর্থ কি বলছিলাম? লিখো। হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচে, আর গ্লোসা শব্দের অর্থ হচ্ছে কি? জিহ্বা। তাহলে এটা জিহ্বার উপরে থাকবে না নিচে? এটি উৎপত্তি লাভ করছে মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে। তাহলে জিহ্বা এবং গ্রীবায় থাকবে। এটি চেষ্টীয়, অর্থাৎ জিহ্বার সঞ্চালন বা বিচলন নিয়ন্ত্রণ করাই হচ্ছে এদের কাজ। তাহলে আমি আবারও বলছি, আপনারা আরেকটু রিপ্লাই দেন। আমার মনে হয় ক্লাসের সময় শেষ, অনেক সময় চলে গেছে। মানুষের করোটিক্স নার্ভ কয় জোড়া? একটু রিপ্লাই দেন। মানুষের করোটিক নার্ভ কয় জোড়া? সবাই একটু লিখেন। চিত্রটি দেখে নেন। মানুষের করোটিক নার্ভ কত জোড়া? সবাই লিখেন। মানুষের করোটিক নার্ভ কত জোড়া? হ্যাঁ, মোহাম্মদ জুবাইদ লিখছেন 12 জোড়া, আফতাব হুসাইন 12 জোড়া লিখছেন, তারপরে নাতাশা লিখছেন 12 জোড়া। এবার লিখেন করোটিক নার্ভকে কয় ভাগে ভাগ করা যায়? এই 12 জোড়া নার্ভকে কয় ভাগে ভাগ করা যায়? 12 জোড়া করোটিক নার্ভকে কত ভাগে ভাগ করা যায়? দেখি কে আগে রিপ্লাই দেয়। 12 জোড়া করোটিক নার্ভকে কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা, নাতাশা লিখছেন 3 ভাগে, ভেরি গুড। আফতাব হোসেন লিখছেন 3 ভাগে, ভেরি গুড। আচ্ছা, জুবাইদ লিখছেন 3 ভাগে, ভেরি গুড। আচ্ছা, এবার বলেন তো চোখের সাথে সংশ্লিষ্ট, সামিয়া লিখছেন 3 ভাগে। আচ্ছা, এবার লিখেন যে চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি? চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি? আমিনুল ইসলাম 12 না। চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি? একটু মনে করেন। 5টি। আফতাব লিখছেন, ভেরি গুড। চোখের সাথে সংশ্লিষ্ট করোটিক নার্ভ কয়টি? 5টি। আচ্ছা, এবার লিখেন। আচ্ছা, নাফিসা রিপ্লাই দিচ্ছেন না কেন? 5টি। জুবাইদ লিখছেন 5টি। আচ্ছা, এবার বলেন যে সবচেয়ে বড় আকারের করোটিক নার্ভের নাম কি? বৃহত্তম যে করোটিক নার্ভ, আকারে সবচেয়ে বড়, লম্বা, সেই করোটিক নার্ভের নাম কি? বৃহত্তম করোটিক নার্ভের নাম কি? এখন পর্যন্ত কেউ রিপ্লাই দেননি। এখানে বসো, চ্যাট টান দিয়ে বসো। আচ্ছা, অনেকে রিপ্লাই দিচ্ছেন ভ্যাগাস, ঠিক আছে। তো আজকের হোমওয়ার্ক যেটি ছিল সেটি কি, যে করোটিক নার্ভের যে তালিকা, সেই তালিকাটি প্রস্তুত করবেন, অর্থাৎ ছকটা সুন্দর করে লিখবেন খাতায়, লেখার পর সেটি ছবি উঠে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামী দিন আরও একটি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে কমেন্টস বক্সে লিখে জানান আপনাদের কোন অধ্যায়গুলি প্রবলেম, আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।